একটা বস্তু রাখা আছে। তো আমাকে বলো তো এইখানে কয়টা বল কাজ করবে? জাস্ট ভূমির উপরে একটা বস্তু রাখা আছে। তো বস্তুর ভরটা আমি ধরে নিলাম এম। কত? এম ধরে নিলাম। আমাকে বলো এখানে কয়টা বল কাজ করতেছে? এখানে কয়টা বল কাজ করতেছে? হ্যাঁ, দেখো এখানে মোট 3টা বল কাজ করতেছে। বসো, এখানে মোট 3টা বল কাজ করতেছে, বাট আমরা হিসাব করি 2টা মনে, তাই না? আমরা 2টা হিসাব করি, তো ঠিক আছে ওইটাই। বাট যদি তুমি বলো প্রকৃতপক্ষে কয়টা বল কাজ করতেছে, তাহলে মোট এখানে 3টা বল কাজ করতেছে। একটা হলো mg, সেটা কোন দিকে? নিচের দিকে। আচ্ছা, এটা এই বলটা আসলে কে প্রযুক্ত করতেছে দেখি বলো তো? বস্তু এই বল প্রযুক্ত করতেছে না পৃথিবী? পৃথিবী এই বস্তুটাকে এই বলে টানতেছে না? এটা হলো পৃথিবী কর্তৃক এই বস্তুটাকে যে টানতেছে সেই বল। কথা বুঝছো? পৃথিবী এই বস্তুটাকে যে বলে টানতেছে সেই বলের পরিমাণ হলো mg। পৃথিবী বস্তুটিকে যে বলে টানতেছে, যে বলে টানছে, পৃথিবী বস্তুটিকে যে বলে টানছে সেই বল হলো mg। বুঝছো? এখন আসো, এই বস্তুটা, এই mg তো বুঝছি যে আমরা কি করতেছে, পৃথিবী তোমার এই বস্তুটাকে mg বলে টানতেছে, এটা বুঝলাম। এই তলের ওপরে এই বস্তুটা একটা বল প্রয়োগ করতেছে না? যত তল আছে এই তলের উপরে এই বস্তুটা কি একটা বল প্রয়োগ করবে না? এই mg তো এটা পৃথিবী করতেছে, বাট এই তলের উপরে, একটা তলের উপরে আরেকটা বস্তু রাখলে সেটা কি বল প্রয়োগ করবে না? তো সেই বলটাকে আমি ধরে নিলাম সাপোজ কত, r1। সেই বলটাকে কত ধরে নিলাম? r1। আচ্ছা, এই তলের উপরে r1 তাহলে কি দেখি বলো তো? r1 হলো এই ব্লক কর্তৃক, এটাকে বলা হয় ব্লক, ব্লক কর্তৃক তলের উপরে প্রযুক্ত বল। তলের উপরে দিচ্ছে না এটা? দেখো তো কোন দিকে তীর চিহ্নটা? তলের দিকে কিন্তু। তাহলে ব্লক কর্তৃক তলের উপরে প্রযুক্ত বল হলো r1। ব্লক কর্তৃক তলের উপর প্রযুক্ত বল। ব্লক কর্তৃক তলের উপর প্রযুক্ত বল হলো r1। আচ্ছা, এই যে তলটা আছে, এই তলটাও কি ব্লককে একটা বলে ইয়ে করবে কিনা? অবশ্যই সেটা কি হবে? সমান বলে। আমরা পড়ছি না নিউটনের থার্ড ল? এটা কিন্তু নিউটনের থার্ড লর একটা অ্যাপ্লিকেশন। এটা হলো নিউটনের থার্ড ল একটা অ্যাপ্লিকেশন। এই যে তলের উপরে এই বস্তুটা আছে, এই বস্তুটা তলের উপরে যে বলটা দিবে, তল থেকে ওই বস্তুটা কি পাবে? সমপরিমাণ বলটা পাবে। ওই যে বলছিলাম এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। অ্যাকশন দিচ্ছে কত? r1, রিয়াকশন কত পাবে? r1। r2 রিয়াকশন পাবে না r1 রিয়াকশন পাবে? সেম পরিমাণ রিয়াকশন পাবে না? সেম পরিমাণ রিয়াকশন পাবে। তাহলে দেখো তো তীর চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছি? যে তল কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল। এই দেখো তীর চিহ্ন কোন দিকে? ব্লকের দিকে না? তল কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল কত? r1। কিন্তু সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া, যেহেতু এটা নিউটনের থার্ড লর কিন্তু একটা অ্যাপ্লিকেশন। তাহলে এই r1টা কি? এই r1 হলো তল কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল। তল কর্তৃক ব্লকের উপর প্রযুক্ত বল। দেখো বলে দেই, সেটা হচ্ছে প্রথমে এই টপিকটা কেন পড়তেছি এবং কেন এটা গুরুত্বপূর্ণ এটা আগে একটু বলি। যুক্ত বস্তুর ত্বরণ ও বল, এখানে কিছু অঙ্ক থাকবে, কিছু এমসিকিউ থাকে তোমাদের হচ্ছে ইয়েতে, দেখবা যে সামনে পরীক্ষা দিবা, যখন অর্ধবার্ষিক বার্ষিক পরীক্ষা দিবা, শিওর থাকো এখান থেকে কিছু এমসিকিউ থাকবে। আর এই এমসিকিউগুলা যদি কারো প্রপার থিওরি ভালো জানা না থাকে, একটু পেঁচাই দিলেই অনেকে আছে মুখস্থ করে যায়, ওটা আলাদা কথা। মুখস্থ করে যায় যে এই সূত্র হলো, এটা থাকলে সূত্র হলো সামেশন f/m,
এভাবে মুখস্থ করে যায়, বা এফ বাই সামেশন এফ এফ এভাবে মুখস্থ করে যায়। কিন্তু যদি উল্টা পাল্টায় দিই আমি, তখন কিন্তু আর পারবে না। আমি তোমাকে বলি, তোমাকে ধরো পরীক্ষাতে, এই যে কলেজের পরীক্ষাতে সহজ করেই দেওয়া হলো, আগে যেগুলো আসছে ওগুলো রিপিট করলো। যখন তুমি এইচএসসি পরীক্ষায় বসবা, এইচএসসি পরীক্ষায় কিন্তু অত কোশ্চেন রিপিট করবে না, বুঝছো? খুব বেশি কোশ্চেন রিপিট করবে না ওরা, কোশ্চেন প্যাটার্ন ফলো করবে, বাট নিজের থেকে কোশ্চেন দিবে, কথা বুঝছো? এটা একটা বিষয়। অ্যাডমিশনে তো পুরাই নতুন কথা, অ্যাডমিশনে পুরাই নতুন, মানে তোমাকে কনসেপ্ট ঠিক রাখবে, নিজেরা এমনভাবে উলট পালট করে দিবে তুমি বুঝতেই পারবে না যে এটা এইটার ভিতরে। তার মানে থিওরি ক্লিয়ার না থাকলে আগেই আউট, দেখবা যে পারতেছে না, কথা বুঝছো? এজন্য যে কোনো একটা টপিকের প্রথম কথা হলো থিওরি ক্লিয়ার করে দেন আমাদের যাইতে হবে অঙ্কতে, বুঝছো? সূত্র মুখস্থ করা জরুরি, আমি বলে দিব যে কোন সূত্র তুমি মুখস্থ করবা, কোনটা ডিরাইভেশন দরকার নাই, বাট প্রসেসটা জানা খুব দরকার, যে এই প্রসেসে করে আমরা এই সূত্রটা পাইছি, তখন কিন্তু সেলফ স্যাটিসফ্যাকশন কাজ করবে, যে না ভাল লাগবে। তাছাড়া একটা সূত্র মুখস্থ করতে ধরলে মনে হবে যে সূত্র কই থেকে আসলো, কিভাবে আসলো, একটা মনের ভিতরে একটা খুঁতখুতি কাজ করে না? আর যখন তুমি যে প্রতিপাদন দেখবে, দেখবে, তখন তোমার ভালো লাগবে যে না ঠিক আছে, এই সূত্রটা এইভাবে আসছে, বুঝছো? তাহলে তল কর্তৃক ব্লকের ওপর প্রযুক্ত বল, এটা কি? R1, এই যে এই R1টা প্রযুক্ত বল। এখন আমাকে বলো তো দেখি, এই ব্লকের উপরে প্রযুক্ত কয়টা বল আছে? এই ব্লকের উপরে, নট এই ব্লকটা দিচ্ছে এমন কিন্তু না, এই ব্লকের উপরে কয়টা বল আছে? এই ব্লকের উপরে কয়টা বল আছে? ব্লকের উপরে কয়টা বল আছে? চিন্তা ভাবনা করে বলো, মায়ের হবে কিন্তু, চিন্তা ভাবনা করে বলো, ভালোভাবে বলো। দেখতেছো, তাও যদি না বলতে পারো তাহলে কিন্তু অসুবিধা আছে, আমি লিখেও দিছি, চিন্তা ভাবনা করে বলো। ব্লকের উপরে, আমি বলছি ব্লকের উপরে, দুইটার পক্ষে কারা কারা, একটার পক্ষে কারা কারা? দুইটা, প্রথমে দুইটা বল দিকে, কারা কারা দুইটার পক্ষে? দুইটার পক্ষে একজন, দুইজন খালি। আমি বলছি দুইটার পক্ষে না একটার পক্ষে। এখানে ব্লকের উপরে কয়টা বল প্রযুক্ত হচ্ছে? দুইটা না একটা? দুইটার পক্ষে কারা কারা? দুইটার পক্ষে এই চারজন, আর একটার পক্ষে কারা কারা? সবাই, বাকি সবাই হলো একটার পক্ষে। আচ্ছা ভাই, এখানে একটা কিভাবে হলো? এখানে বলাই হচ্ছে যে পৃথিবী বস্তুটিকে যে বলে টানছে, মানে ব্লকটিকে যে বলে টানছে। আমি বলছি ব্লকের উপরে প্রযুক্ত বল, তাহলে পৃথিবী যে বলে টানতেছে এটা ব্লকের উপরে না? পৃথিবী কি ব্লকের উপরে টানতেছে না? এটা একটা গেল কত, সেটা এমজি। তল ব্লককে কত বলে টানতেছে, কত বলে ঠেলতেছে? R1 এ। ব্লকটা তলের উপরে দিচ্ছে R1, সেটা তো আমি তোমাকে বলি নাই, আমি বলছি ব্লকের উপরে কত। তাহলে ব্লকের উপরে একটা এমজি, যেটা কিনা পৃথিবী দিচ্ছে, আর আরেকটা কি? R1। কোন R1? সেটা যেটা কিনা তল ব্লকটাকে দিচ্ছে। ক্লিয়ার? দেখো, এখন যদি আমি এই জিনিসটাই আবার আঁকাই, দেখো তো এখানে তাহলে এই ব্লকের উপরে কয়টা বল দাঁড়ালো? উপরের দিকে কত? R1। নিচের দিকে কত? এমজি। এইভাবেই কিন্তু আমরা লিখি R1 সমান এমজি, কথা বলছো? এই যে যদি আমি বলতাম যে প্রতিক্রিয়া বল আর, তখন আমরা কি লিখতাম? R সমান এমজি লিখতাম না? এর আগেও কিন্তু আমরা লিখে আসছি R সমান এমজি, বাট এটা আসে কিভাবে? এইভাবে আসে, বুঝছো? প্রকৃতপক্ষে এখানে বল থাকে তিনটা। ক্লিয়ার? তুলে নাও। আর পড়াশোনা, বুঝছো, মানে এমন করলে হয় না যে সেকেন্ড ইয়ারে গিয়ে পড়াশোনা করবো বা এটি। আমি যাদেরকে পড়াইছি, বুঝছো, 25 ব্যাচে যারা অ্যাডমিশনে চান্স পাইছে, তাদের একটা কথা শেয়ার করি, সেটা হলো যারা কিনা সেকেন্ড ইয়ার থেকে সিরিয়াস ছিল, বুঝছো, ধরো সেকেন্ড ইয়ারে আমার কাছে পড়ছে বা ওরাও চান্স পাইছে, আমার না যে চান্স পায় নাই, কিন্তু
সেইভাবে যে চান্স পাওয়া ওইভাবে পায় নাই। যারা কিনা হচ্ছে ওই যে ফার্স্ট ইয়ার থেকেই একটু হালকা পাতলা করে লেগে থাকছে, একটু পড়াশোনা করছে, কনসিস্টেন্সি যাকে বলে। ধরো ও প্রতিদিন 17 ঘন্টা পড়ে নাই, ও প্রতিদিন 5-6 ঘন্টা পড়ছে, বাট পড়ছে প্রতিদিন। কথা বলছো? একদিন 17 ঘন্টা, পরে 1 মাস নাই, পরে আবার 1 মাস পরে একদিন 17 ঘন্টা, ওইভাবে পড়ে নাই, প্রতিদিন 6-7 ঘন্টা এইভাবে কন্টিনিউয়াসলি পড়ে গেছে, বুঝছো? তো কন্টিনিউয়াসলি যে পড়ে গেছে মোটামুটি সব জায়গাতেই খুব ভালো করছে। কথা বলছো? মোটামুটি যারা কন্টিনিউয়াসলি এইভাবে পড়তে থাকে দেখবা যে দুইটা সিনারিও, অ্যাডমিশনের দুইটা সিনারিও, বুঝছো? পরীক্ষা দিবে দেখবা যে চান্স পাচ্ছে না, হয় ভাগ্য, একটা ভাগ্যরও বিষয় আছে, ভাগ্য সহায় হবে না। আবার হচ্ছে দেখবা যে যেরকম আমার একটা স্টুডেন্ট, ও ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে ও আমাকে বলছে যে ভাই আমার হচ্ছে এমসিকিউ 60টার ভিতরে 45টার মতো ঠিক হবে। কথা বলছো? 45টার মতো ঠিক হবে। তো আমি চিন্তা করলাম যে 45টার মতো ঠিক হলে তাহলে তো ভালো, 45 এদিকে ঠিক হয়ে গেলে ওইদিকেও যদি জাস্ট রিটার্নে যদি পাস তুলতে পারে, রিটার্নে 40-এর ভিতরে জাস্ট খালি যদি 12 পাইতে পারে, তাইলেই ওর কড়া একটা সাবজেক্ট চলে আসবে, মানে 1500-এর ভিতরে র্যাঙ্ক চলে আসবে। কথা বলছো? কারণ এটা এমসিকিউ ম্যাটার করে, এমসিকিউটাই বেশি নাম্বার তুলতে হয়। তো বলতেছে 45টার মতো ঠিক। এটে ওর যে বন্ধুরা মোটামুটি যারা পরীক্ষা দিছিল ওদের রেজাল্ট আসছে, বাট ওর রেজাল্টই আসে না, এমসিকিউ ফেল দেখাচ্ছে। কথা বলছো? কিন্তু ও কিন্তু এমন স্টুডেন্ট না যে হচ্ছে ও মিথ্যা কথা বলবে, ভালো স্টুডেন্ট, মিথ্যা বলার মতো স্টুডেন্ট আমি চিনি, বুঝছো? কথা বলছো? এখন অনেক কিছু হয়ে যায়, দেখবা যে তোমার অ্যাডমিশনে তোমার ভাগ্য তোমার সাথে দিবে না, অনেক পরিশ্রম করছো, অনেক ইনপুট দিছো, আউটপুট আসবে না, তোমার বাবা মা কিন্তু শুনতে চাইবে না ওইটা। ওর 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 বাবা মা ওই রকম শুনতে চাচ্ছিল না, ওর তো ওকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম, যে কারণ বাবা মা ওইভাবে অত সাপোর্ট দিচ্ছে না, হয়তো গ্রামে থাকে, বুঝো নি, টাকা পয়সা দিছে, এটে চিন্তা ওইভাবে বুঝতে পারে না। যারা একটু শিক্ষিত তাদেরকে একটু বুঝাইলেই কিন্তু বোঝে যে না আমি অনেক ইনপুট দিছে, কষ্ট করছি ভাই, এটে বুঝবে। কিন্তু তাদের বাবা মা কিন্তু বুঝতে চাচ্ছে না, বুঝছো? পরবর্তীতে কালকে খুব ভালোভাবে কুয়েটে চান্স হয়ে গেছে। কথা বলছো? ও যেখানে পড়তে চাচ্ছিল আর কি, ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাচ্ছিল, কুয়েটে চান্স হয়ে গেছে ওর। কথা বলছো? এখন কথা হলো, দেখো ডিইউতে কিন্তু ওর ইয়েই আসে নাই, মেরিটই আসে নাই, মানে একেবারে ফেল। ডিইউতে তো খুব কম পাস করে, এবার মনে হয় 7.5% পাস করছে। মানে তুমি যদি, আমি তোমাকে বলি শোনো, ডিইউতে যদি কেউ পাস করতে পারে, খালি জাস্ট পাস, ও সাবজেক্ট পেয়ে যাবে, পাস করলেই সাবজেক্ট, শুধুমাত্র পাসটা করা লাগবে। কিন্তু পাস করাটাই খুব টাফ। কথা বলছো? এই যে অনেকে মনে করবে হয়তো, তোমাদের ফ্রেন্ডদের বলবা, দেখবা যে বন্ধু ডিইউতে 40-এর ভিতরে 12 পাওয়া যাবে না, বলবে আরে কোনো ব্যাপারই না, এটা কোনো বিষয়, 40-এর ভিতরে 12 পাওয়া, পড়াশোনা করেই 12 তুলতে পারে নাই, 9 নাম্বার 10 নাম্বার করে তুলছে। কথা বলছো? ডিইউ রিটেনে ওই খুব খুব কড়াভাবে খাতা কাটে, খুবই কড়াভাবে খাতা কাটে, বুঝছো? হাইয়েস্ট উঠে দেখবা যে 40-এর ভিতরে সর্বোচ্চ হাইয়েস্ট উঠলে 25, 26, 27 এরকম হাইয়েস্ট ওঠে। বুঝতে পারছো? অনেক ভালো দিয়ে আসবা, দেখবা যে ফুল 10-এর অ্যান্সার করে আসছো, নাম্বার দিবে। তুমি তো চিন্তা করে রাখছো যে এত ভালো এক্সাম তো খুব ভালোই গেছে, 10-এর অ্যান্সার করে আসছি, 7-8 তো পাবোই, নাম্বার দিয়ে রাখবে 2.5, 3 এরকম। কথা বলছো? এরকম এরকম দিয়ে রাখবে। এই জন্য তোমার হচ্ছে প্রথম মোটামুটি যাদের যে চান্স ধরো যারা পায়, ওদের সবার ক্ষেত্রে একই কেস, কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করে, বুঝছো? তার আরেকটা কারণ, যাদের ফুল সিলেবাস, অবশ্যই তোমাদের যেহেতু ফুল সিলেবাস, এটা তো আরও বলার কোনো অপেক্ষাই রাখে না। তোমাদের ক্ষেত্রে ফুল সিলেবাসের ক্ষেত্রে ভালো রেজাল্ট করাটা খুব সহজ, বিশ্বাস করো, খুবই সহজ। কারণ ডিমোটিভেটেড স্টুডেন্ট বেশি থাকে এখানে। কীভাবে বেশি থাকে? যখন দেখবা যে দেখতেছে হিউজ সিলেবাস, আস্তে আস্তে হালকা হালকা করে যখন ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে যাবে, তখন পড়াশোনায় ছেড়ে দিবে যে না হবে না, পরে যা হয় হবে। একবার যখন ছেড়ে দিল যে না ওর পরে দেখবো নি, যাই এটা হলো, ও আর কাভার করতে পারবে না, ফুল সিলেবাস কভার করতে পারবে না। আর কাভার না করে তুমি যদি অ্যাডমিশনে ঢোকো তাহলে শেষ। পুরা সিলেবাস যদি তুমি কাভার না করে তুমি অ্যাডমিশনে ঢোকো, চিন্তা করো যে না অ্যাডমিশনে 6-7টা অধ্যায় করে নিব নি, প্যারা নেই, এভাবে যদি চিন্তা করো ঢোকো, অ্যাডমিশনে শেষ, অবস্থা খারাপ। অ্যাডমিশন রিভিশন দিয়েই কুল পাবা না, ও নতুন অনেক টপিক আসবে, আসবে, রিভিশন দিয়েই কুল পাবা না। আর তো নতুন অধ্যায় করা, সব অধ্যায় শেষ করে ভালো একটা প্রিপারেশন নিয়ে অ্যাডমিশন ঢুকতে হয়। এই জন্য বলি যে হচ্ছে তোমার 27 ব্যাচের রেজাল্ট ভালো করার, ইভেন 26 ব্যাচেরও, 26 ব্যাচের আমার দেখা 26 ব্যাচের স্টুডেন্টগুলোর মধ্যে ধরো
যারা একটু হালকা করে পড়াশোনা করছে ওরাই ভালো করবে। জাস্ট হালকা, আমি কিন্তু বলি নাই যে সেই লেভেলের পড়াশোনা, একটু হালকা করে পড়াশোনা করছে ওরাই ভালো করবে। মানে ওদের ব্যাচে কি হয়েছে, 26 ব্যাচের কি হবে, ধরো কম ইনপুট দিয়েই তুমি বেশি আউটপুট পাইতে পারবা। তোমাদের ব্যাচেও তাই, কথা হচ্ছে, তোমাদের ব্যাচেও সেম কাহিনী। কারণ যে হিউজ সিলেবাস, অনেকে গা ছেড়ে দিবে, ওইভাবে ইয়ে করবে না। আর যে কিনে একটু হালকা পাতলা করে ইয়েটে সব কিছু শেষ করবে, মোটামুটি একটা প্রিপারেশন নিয়ে যারা হচ্ছে অ্যাডমিশনে ঢুকবে, দেখবে ওদের রেজাল্ট আউটস্ট্যান্ডিং রেজাল্ট হবে। আচ্ছা, এগুলো বলার কারণ হচ্ছে সময় থাকতেই বলে দিলাম, পরবর্তীতে যখন সময় ধরো থাকবে না তখন তো আর বলে লাভ নেই। 1 বছর চলে গেছে তারপরে বলে আর লাভ হবে? 1 বছর যদি চলে যায় তারপরে আমি যে কথাই বলবো কোনো লাভ নাই, কারণ সময়টাই নাই তোমার কাছে। খুবই মুশকিল তখন ব্যাকআপ দেওয়া। এখানে 1 মাসের ব্যাকআপই দেওয়া যায় না, 1 মাসেরই ব্যাকআপ দিতে পারবা না তুমি। 1 মাসে যে গ্যাপটা পড়বে তার ব্যাকআপই তুমি 2 বছরই দিতে পারবা না, কথা বলছো? তাহলে বুঝো, এই জন্য কনসিস্টেন্সিটা সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। তুমি ধরো অনেকে আছে একটু ট্যালেন্টেড বেশি, এটা গড গিফটেড ট্যালেন্ট থাকে, বুঝছো? অনেকে দেখবা গড গিফটেড ট্যালেন্ট আছে, ওর সাথে তুমি পারবা না, এটা বলেও লাভ নাই, ওর দিকে তাকায়ও লাভ নাই। গড গিফটেড ট্যালেন্ট যারা, ওদের দেখে বুঝতে পারবা, ওদের দিকে তাকায় লাভ নাই। দেখবা যে একটু পড়লেই হয়ে যাচ্ছে বা এটে, তুমি যতটুকু বুঝতেছো তার থেকে অধিক গুণে বুঝতেছে বা এটে। এখন গড গিফটেড ট্যালেন্ট যারা আছে ওরা পড়াশোনা করলে ওদের সাথে যারা একটু নর্মাল হয়তো পড়াশোনা একটু কম করে বাট মোটামুটি লেভেলের পড়াশোনা করে, আল্লাহ তাআলা তো সবাইকে সেম মেধা দেয় নাই, বুঝছো নি? ওদের সাথে তখন তুমি পারবা না। গড গিফটেড ট্যালেন্ট যারা আছে ওরা যদি পরিশ্রম করে, এখন ওদের ভিতরে কিছু আছে ট্যালেন্ট আছে খুব, পরিশ্রম করে না, তখন তুমি সুযোগ পেয়ে যাবা। সুযোগটা তুমি তখনই পাবা, ওকে বিট করার সুযোগ তখনই পাবা, বুঝছো? ওই যে একটা কথা আছে, হার্ড ওয়ার্ক বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট ওয়ার্ক হার্ড। ট্যালেন্ট যখন হার্ড ওয়ার্ক করবে না তখন কী হবে, পরিশ্রমটা ওটাকে কী করবে, বিট করতে পারবে, তাছাড়া বিট করতে পারবে না। ট্যালেন্টেড লোক বেশি পড়াশোনা করলে তো ওকে বিট করা পসিবল না। এখন ওই যে অনেক ট্যালেন্টেড আছে, ওকে একমাত্র বিট করার উপায় হলো বেশি পরিশ্রম করা। বেশি পরিশ্রম করলে মোটামুটি শিওর থাকো তুমি বিট করতে পারবে। ও যত ধরো, যেহেতু ট্যালেন্টেড, ও যত সময় পড়াশোনা করে তার থেকে তোমার 2 ঘন্টা বেশি পড়াশোনা করা লাগবে। ওর ট্যালেন্ট যেহেতু বেশি, ওটা কাভার করার জন্য ওর থেকে বেশি পড়াশোনা করা লাগবে, বুঝছো? আর যেটা বললাম, একদিন 17 ঘন্টা, পরের দিন সারাদিন গুলতানি, ওইটার থেকে ওই হচ্ছে 5 ঘন্টা 6 ঘন্টা করে প্রতিদিন পড়া অনেক ইফেক্টিভ। দেখো এতটুকু বুঝছো কিনা, তুলছো তো? ঠিক আছে, এই কোশ্চেনটা এখন তোলো। তুলছো কোশ্চেন? দেখো বলা হচ্ছে, ছোট হাতের এম ও বড় হাতের এম এর সংস্পর্শ তলে অভিলম্বিক প্রতিক্রিয়া ও বড় হাতের এম ও তলের সংস্পর্শ তলের অভিলম্বিক প্রতিক্রিয়া নির্ণয় করো। আচ্ছা, সব কিছু একটু এখান থেকে মিশিয়ে দিব। দেখো তোমরা বলবা, আমি জাস্ট লিখব। এই যে বড় হাতের এম, এর উপরে কয়টা বল কাজ করতেছে প্রকৃতপক্ষে? উপরে মানে এখানে কয়টা বল কাজ করতেছে সেটা বল। 3টা বল, এখানে 3টা বল, সিস্টেমে 3টা বল কাজ করতেছে। একটা হলো নিচের দিকে কত এমজি, সেটা কে আসলে টানতেছে, ওকে পৃথিবী টানতেছে, তাই কিনা? আচ্ছা, আরেকটা হলো এই যে ব্লকটা,
এম ভরের ব্লকটা এই যে তলের উপরে একটা কি দিচ্ছে তোমাকে, একটা বল দিচ্ছে, সেই বলের মানটা আমরা ধরে নিলাম R1। তো তলও তো ওই ব্লকটাকে একটা প্রতিক্রিয়া দিবে, সেটা কত, R1, সমান কিনা প্রতিক্রিয়াটা, অবশ্যই। এতটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আসো, ছোট হাতের এম যেটা আছে এটার উপরে কয়টা বল প্রযুক্ত হচ্ছে, নিচের দিকে, এটা অন্য কালার দিয়ে দেখাই, এটা দিয়ে দেখাই, নিচের দিকে কত, এমজি, তাই না? ছোট হাতের এমজি কিন্তু, তাই কিনা? যে ছোট হাতের ভর এম কিন্তু ছোট হাতের, তাই না? তাহলে নিচের দিকে কত বল প্রযুক্ত হবে, ছোট হাতের এম ইন্টু জি। তাহলে এই বলটা কে দিচ্ছে, পৃথিবী দিচ্ছে ওইটা। আমাকে বলো তো, এই যে এখানে কিন্তু তল আছে, কিন্তু এই যে ছোট ভরের যে বস্তুটা বড় ভরের বস্তুর সাথে লেগে আছে, তাহলে কি একটা তলের উপরে আছে না? এই তলের উপরে বড় হাতের ছোট হাতের যে এম ভরের বস্তু, ওইটা একটা বল দিচ্ছে না, সেটাকে আমরা ধরে নিলাম R2, এটাকে আমরা ধরে নিলাম R2। একটা প্রতিক্রিয়া পাবে কিনা, কতটুকু প্রতিক্রিয়া পাবে, সেম R2 প্রতিক্রিয়া পাবে। আচ্ছা, বুঝছি, এতটুকু বুঝছো কিনা? এখন আমাকে বলো, এই যে উপরে যে এম আছে, উপরে যে এম অর্থাৎ এই যে আমাদের যে ছোট যে বস্তুটা আছে, এর উপরে কয়টা বল আছে, এর উপরে, ছোট হাতের এম এর উপরে কয়টা বল আছে? এ মানে এর উপরে প্রযুক্ত হচ্ছে, এ প্রযুক্ত করতেছে এমন কিন্তু না, মেয়েরা আগেও দেখাইছি, এর উপরে প্রযুক্ত হচ্ছে এমন কয়টা বল আছে? চিন্তা করে বলো। হ্যাঁ, কয়টা? দুইটা। কি কি? এমজি এবং R2। আচ্ছা দেখি বলো তো, এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো, R2 হলো উপরের দিকে, এমজি হলো নিচের দিকে। আচ্ছা, এই বস্তুটা কি নড়তেছে না, ওইখানে স্থির আছে? স্থির আছে। তাহলে দুইটা সমান না? উপরের দিকের বল আর নিচের দিকের বল সমান কিনা দেখো। এই যে বস্তুটা, এটা আমি ধরে নিলাম, এটা এখান থেকে তুলে নিয়ে আমি এখানে ধরে দেখাচ্ছি, ছোট হাতের এম। উপরের দিকে কাজ করতেছে R2, নিচের দিকে কি, এমজি। এই বস্তুটা কি নড়তেছে নাকি স্থির আছে? স্থির আছে। তাহলে দুইটা সমান না? দুইটা সমান। তাহলে আমি লিখতে পারি এখান থেকে R2 সমান সমান mg। R2 সমান সমান mg, এটা আমি লিখতে পারি। এবার আসো, আমাকে বলো, এই যে বড় হাতের এম যুক্ত যে বস্তু, অর্থাৎ বড় যে বস্তুটা আছে, এর উপরে কয়টা বল আছে? এর উপরে কয়টা বল আছে? আচ্ছা, আমি এটা আঁকাচ্ছি তোমার, এটা আমি একটা পিকচার আঁকাচ্ছি নাও। এর উপরে কয়টা বল আছে? এই যে বড় হাতের এম, বলো বলো কয়টা বল আছে? চিন্তা ভাবনা করে বলো, চিন্তা ভাবনা করো, সময় নাও, 2 সেকেন্ড সময় নাও। এর উপরে কয়টা বল আছে? কি কি? ছোট হাতের এমজি, ছোট হাতের এমজি ওর উপরে আছে। ছোট হাতের এমজি পৃথিবীর দিকে, ওর দিকে না। এই যে বড় হাতের এমজি, বড় হাতের এমজি, এটা কি তোমার হচ্ছে কোন দিকে? এটা এটা কি নিচের দিকে? নিচের দিকে। আচ্ছা, এখন আসো, উপরের দিকে কত? R1, এর উপরে প্রযুক্ত হচ্ছে, আমি কিন্তু বলছি। তাহলে এই যে বড় হাতের এমজি, এটা প্রযুক্ত করতেছে কে? পৃথিবী, তার মানে এর উপরে প্রযুক্ত হচ্ছে। আচ্ছা, এমজি নিচের দিকে আমি দিয়ে দিলাম নাও, বড় হাতের এমজি নিচের দিকে। আর কি কি আছে দেখো তো, এই বড় হাতের বস্তুটাকে R1 উপরের দিকে ঠেলতেছে না? R1 উপরের দিকে ঠেলতেছে। আচ্ছা, আর কি আছে? এই যে দেখো R2 মাথার উপর দিয়ে ক্রিয়া করতেছে, এটা খেয়াল করছো? এই যে R2 এর উপরে কিন্তু ক্রিয়া করতেছে। এখন যদি কেউ বলতো আমাকে এই R2, তাহলে কিন্তু মার দিতাম। এটা ছোট ভরের বস্তুর উপরে এই ক্রিয়া করাচ্ছে, ওর উপরে ক্রিয়া হচ্ছে না। তাহলে এর উপরে কত? R2। সেটা কোন দিকে দেখো তো? নিচের দিকে না? R2 নিচের দিকে। তাহলে আমাকে বলো তো, মোট নিচের দিকে কয়টা? মোট নিচের দিকে কয়টা? R2 আর mg মোট নিচের দিকে, আর উপরের দিকে কয়টা? শুধুমাত্র R1। আচ্ছা, এই বস্তুটা কি নড়তেছে কিনা? নড়তেছে না, স্থির। তাহলে আমি কি লিখতে পারি?
R1 সমান সমান R2 প্লাস mg। আচ্ছা এখন আসো, R1 সমান সমান, কোনো প্রবলেম? তখন আলাদা হিসাব, আমি তো এখানে স্থির রাখছি, স্থির জাস্ট তলের প্রতিক্রিয়া বলতেছি। R1 সমান সমান R2 প্লাস mg। এটা হলো কোনো সিস্টেম যদি ত্বরণবিহীন হয়, একেবারে স্থির আছে এই কন্ডিশনে, এই কন্ডিশন তো আমি দেখাচ্ছি। R2 এর মানটা জানা আছে না? দেখো তো R2 এর মান কত? R2 এর মান কিন্তু আমরা আগেই বের করছি। R2 এর মান হলো mg। আচ্ছা এটা তো হচ্ছে বড় হাতের mg, তাই না? এটা বড় হাতের mg, এটা কিন্তু বড় হাতের mg, R2 প্লাস বড় হাতের mg। দেখো এই R2 এর মান কিন্তু ছোট হাতের mg প্লাস এটা হলো বড় হাতের mg। তাহলে R1 এর মানটা কত? g ইন্টু বড় হাতের m প্লাস ছোট হাতের m। বুঝছো? দেখো আমাদের কিন্তু এটাই বের করতে বলছে m ও এই যে ছোট হাতের m ও বড় হাতের m এর স্পর্শতলে অবিলম্বিক প্রতিক্রিয়া অর্থাৎ r এর মান জানতে চাচ্ছে। এখানে r এর মান কত? R2 না, কত সেটা? mg পরিমাণ। বলতেছে m ও তলের স্পর্শতলে, এই যে m এবং তলের স্পর্শতলে সেটা কত? R1, তার মান কত? g ইন্টু m প্লাস m। বের করছি না? আচ্ছা এটা তুলে নাও, এটা তুলে নাও। এরপর যখন অঙ্ক আসবে এভাবে অঙ্ক দেওয়া থাকবে না, অঙ্ক দেওয়া থাকবে মান দিয়ে। কথা বুঝছো? এটা তো আমি জাস্ট একটা থিওরির ব্যাখ্যা দিলাম, মান দিয়ে দেওয়া থাকবে তোমাদের অঙ্ক। তাড়াতাড়ি তুলবা, তাড়াতাড়ি। তোমাদের খুব বেশি কাজ নাই, তোমাদের কাজ হলো এই যে লেকচারগুলো তুলবা, গিয়ে খালি একবার রিভাইজ দিবা, প্রতিদিনের পর প্রতিদিন রিভাইজ দিবা। আমি কিন্তু বলেও দিছি যে যাদের পড়াশোনা করতে একটু অনাগ্রহ বা এটিয়ে, ভাই তুমি আমার লেকচারটা পড়ো, আর কিছু করা লাগবে না, আমার লেকচারটাই জাস্ট ভালো করে পড়ো। হয়েছে? ঠিক আছে, লেখো প্রতিটি স্পর্শতলে অবিলম্বিক প্রতিক্রিয়া নির্ণয় করো। প্রতিটি স্পর্শতলে অবিলম্বিক প্রতিক্রিয়া নির্ণয় করো, চিত্রটা তোলো। 1 মিনিটও তো লাগবে না, এটাতে 40 সেকেন্ডের ভিতরে হয়ে যাওয়ার কথা। হয়েছে? আচ্ছা এই অঙ্ক করার আগে একটা লাইন লিখে রাখো, কোনো সিস্টেম স্থির বা ত্বরণবিহীন হলে, স্থির বা ত্বরণবিহীন হলে অবিলম্বিক প্রতিক্রিয়া
হবে কোনো বস্তুর উপর যতগুলি ভার আছে তার ওজনের সমান। তার ওজনের সমান। এটা আগে লেখো, তারপরে বোঝাচ্ছি। কোনো সিস্টেম স্থির বা ত্বরণবিহীন হলে অভিলম্বিক প্রতিক্রিয়া হবে কোনো বস্তুর উপর যতগুলি ভার আছে তার ওজনের সমান। বস্তুর উপর বা এটা লেখো কোনো তলের উপর, এটা লিখলে ভালো হবে। কোনো তলের উপর এটা লেখো, বস্তু না লিখে কোনো তলের উপর, কারণ অভিলম্বিক প্রতিক্রিয়াটা মেইনলি তলের উপরেই হবে। কোনো তলের উপর যতগুলি ভার আছে তার ওজনের সমান। তাড়াতাড়ি লিখবা। হয়েছে? আচ্ছা দেখো, ওই যে পাশের জনের থেকে লিখে নাও, তুলে নাও। দেখো এইখানে আমি যদি তোমাকে বলি যে এই তলে অভিলম্বিক প্রতিক্রিয়া বা স্পর্শ বলগত, অভিলম্বিক প্রতিক্রিয়ার অপর নাম হলো স্পর্শ বল। দুইটা একই সাথে থাকে, স্পর্শে থাকে। অভিলম্বিক প্রতিক্রিয়া বা এটাকে কি বলা হয়? স্পর্শ বল। যদি বলি এই তলে অভিলম্বিক প্রতিক্রিয়া কত, তাহলে তুমি দেখবা যে এই তলের উপরে কয়টা ভর আছে। আচ্ছা এই তলের উপরে কয়টা ভর আছে, সেটা কি? ছোট হাতের এম, এর ওজনের সমান হবে অভিলম্বিক প্রতিক্রিয়া বল বা স্পর্শ বল। কত তাহলে? এমজি। দেখো তো আসলে কি মিলছে কিনা। এইবার আসো, আমি চিন্তা করলাম, আমি তোমাকে বললাম যে এই তলের উপরে, অর্থাৎ একেবারে নিচের তল যেটা আছে ভূমিতল, এর উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া বা স্পর্শ বল কত? একেবারে নিচে। তাহলে আমি কি বলছি যে একটা তলের উপরে যে কয়টা ভর থাকবে। আচ্ছা এই তলের উপরে কয়টা ভর আছে? দুইটা না? তাহলে এখন ওজন বল কত হবে বলো? ভর আছে দুইটা, তাহলে তাদের ওজন, ভর আছে এম প্লাস এম, তাহলে ইন্টু কি জি না? তাও তো মিলছে কিনা। এইবার আমাকে বলো এটার অ্যান্সার। এই তলে আমি ধরে নিলাম এটাকে R1 তল, মানে এটা একটা তল যার প্রতিক্রিয়া আমি ধরে নিলাম R1। এটার জন্য কত আসবে? কত আসবে? এই যে উপরের তলের জন্য, এই যে ভুল ভাবনা করতেছো, 12 কেন হবে? দেখো এটা হলো তল, আমি বলছি যে এই তলে অভিলম্বিক প্রতিক্রিয়া কত। তুমি দেখবা এই তলের উপরে কয়টা ভর আছে। কয়টা আছে? একটা না? সেটা কত কেজি? 2 কেজি। তাহলে R1 এর মান কত হবে? 2 × 9.8 সমান সমান কত? 19.6 নিউটন। বুঝছো? এবার আমাকে বলো এই তলের উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া কত? R2 কত আসবে? তুমি দেখবা যে এই তলের উপরে, যেই তলের উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া বলা হচ্ছে, সেই তলের উপরে কয়টা ভর আছে? এই তলের উপরে কয়টা ভর আছে? দুইটা আছে, একটা হলো 2 কেজি আর একটা কত? 4 কেজি। তাহলে কত? 4 + 2 মানে 6 × 9.8, 6 নং 54 48, তারপর 4.8 58.8। এগুলো ক্যালকুলেটর ছাড়াই হিসাব করা পারতে হবে। দেখো এই যে এইভাবে হিসাব করবো, 6 নং 54 গেল, 6 আসটা কত? 48 দশমিক, তার মানে 4.8 আসবে। 54 + 4.8 মানে কত? 58.8। এইভাবে এই তলের উপরে অভিলম্বিক প্রতিক্রিয়া কত? তুমি দেখবা এই তলের উপরে কয়টা ভর আছে? কয়টা আছে? 3টা না? তাহলে R3 সমান সমান 3টা ভরের যোগফল কত? 6 4 আর 2 মানে 12 × 9.8 কত আসবে? 17.6 নিউটন। ক্লিয়ার এই পুরাটা? এখন আমি এর উপরে 100টা ভর দিলেও তোমার সমস্যা আছে? তুমি দেখবা জাস্ট কোন তলের উপরে চাইছে, ওই তলের উপরে কয়টা ভর আছে তাদের ওজনের সমান। কাহিনী কিন্তু শেষ। আমি যদি বলি এই তল, দেখবা যে এর উপরে কয়টা আছে? একটা আছে, তাহলে 2 কেজি, তাহলে 2g মানে 2 × 9.8। এই তল, তার মানে দুইটা আছে, 2 + 4 × 9.8। 3টা আছে, তাহলে 3টাই যোগ করে দাও, যে কয়টা থাকবে যোগ করে জাস্ট খালি 9.8 দ্বারা গুণ, শেষ। হ্যাঁ, অবিলম্বিক প্রতিক্রিয়া বা স্পর্শ বল। হ্যাঁ।
চলো সিস্টেমটির ত্বরণ ও স্পর্শ তলে অবিলম্বিক প্রতিক্রিয়া বা স্পর্শ বল নির্ণয় করো। তো নেক্সট ক্লাসে জাস্ট হালকা একটু পুলির অংশ বাদ থাকবে, পুলি, তারপরে ঘর্ষণ শুরু হয়ে যাবে। নেক্সট ক্লাসে ঘর্ষণ শুরু করে দেবো। এই অধ্যায়ের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ টপিক ঘর্ষণ, ফ্রিকশন। 9-10 ছিল না তোমাদের ঘর্ষণ? ঘর্ষণ ছিল। ওইখানে তো হালকাভাবে দেওয়া ছিল, জাস্ট খালি এমনি ধারণা দেওয়া ছিল এটি। এখানে ঘর্ষণ একটু ডিপ কনসেপ্ট ব্যাখ্যা করা আছে। গতিবিদ্যা তোমাদের এক্সাম শেষ? আচ্ছা, তোমাদের এক্সাম শেষ হোক, তারপরে সব এক্সামগুলো নিব, যেগুলো বাদ আছে ওগুলো নিব। গতিবিদ্যার এক্সাম নিব প্রথমে, গতিবিদ্যার এক্সাম, ফিজিক্সের গতিবিদ্যার এক্সাম। এক্সাম দিলে লাভ, এক্সাম যদি কেউ সিরিয়াসলি দিতে পারে ওর পড়াশোনাতে কোনোদিন গ্যাপ থাকবে না, 100% শিওর। যে এক্সাম সিরিয়াসলি দিতে পারবে ওর পড়াশোনাতে কোনোদিনও গ্যাপ থাকবে না। ধর আমি এই গতিবিদ্যার উপর এক্সাম নিব, ও সব কোশ্চেন সলভ করে আসছে ফার্স্ট হওয়ার জন্য যা করা লাগে সব করছে মনে করো, সেইভাবে পড়াশোনা করে আসছে, তাহলে ওর অধ্যায়ে কোনো গ্যাপই থাকবে না। তোদের ফার্স্ট হইতে মন চায় না? যে একটু ফার্স্ট হই, কলেজেও একটু ফার্স্ট হই, সবাই চিনুক, এগুলোর দরকার আছে কিন্তু, বুঝছো? সিস্টেমটির ত্বরণ ও স্পর্শতলে অবিলম্বিক প্রতিক্রিয়া অথবা স্পর্শ বল নির্ণয় করো। আচ্ছা দেখো, এটা হলো M1 ভর, এটা হলো M2 ভর। এইখানে কি করা হচ্ছে, পুরো এটা একটা সিস্টেম, M1 এবং M2 ভর মিলে একটা সিস্টেম। কি করা হয়েছে, M1 ভরকে M2 এর সাথে লেগে রাখা হয়েছে, একই সাথে লেগে আছে। বলটা প্রয়োগ করা হচ্ছে কার উপরে? বলটা প্রয়োগ করা হচ্ছে M1 এর উপরে, F বল প্রয়োগ করা হচ্ছে কিন্তু M1 এর উপরে। আচ্ছা আমাকে বলো তো, M1 ভরের উপরে বল প্রয়োগ হচ্ছে F, তাহলে এইখানে কতটুকু বল প্রয়োগ হবে M2 ভরের উপরে? F2 এর উপরে যদি F বল প্রযুক্ত হতো, দেখো আমি বলে দিই, নর্মালি এই সিস্টেমের উপরে তুমি বাইরে থেকে বল দিচ্ছ, তো সামনের দিকে যাবে না সিস্টেমটা। দুইটা ভর একসাথে রেখে দিয়ে দুইটা কাঠের গুঁড়ি একসাথে রেখে দিচ্ছ, এটা একটা কাঠের গুঁড়ি, এটা একটা কাঠের গুঁড়ি, তুমি ঠেলাচ্ছ, ওটা কি সামনের দিকে যাবে না, নাকি ওই রকমই থাকে? সামনের দিকে যায়। আচ্ছা, এখন তুমি বললা যে এইখানেও আমাদের F হয়, যদি আমি একটু ধরে নিই যে F আসলেই এটাও F, প্রতিক্রিয়া কত পাবে? ও সামনের দিকে বল দিচ্ছে, M2 এর উপরে বল দিচ্ছে F, প্রতিক্রিয়া কতটুকু পাবে? F পরিমাণই তো প্রতিক্রিয়া পাবে। ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তাহলে তো স্থির থাকবে। F, এটাও F, এটাও F, তাহলে তো সামনের দিকেই যাবে না, দুটো তো সমান হয়ে গেল, তাহলে এই দুটো তো কখনো সামনের দিকেই আগাবে না। আগাবে? তার মানে অবশ্যই কিন্তু F না, F হলে কিন্তু আগাবে না। ক্রিয়া প্রতিক্রিয়া সমান, সামনের দিকে তো যাওয়ার মতো আর কোনো কিছু নাই, কথা বলছো? তাহলে কিন্তু হবে না। অথবা যদি তুমি এই ক্ষেত্রে চিন্তা করো যে আমি এই বলের উপর এই বলের উপর কয়টা বল ক্রিয়ার হতো সেটা চিন্তা করবো। আচ্ছা দেখি বলো তো, M1 ভরের উপর কয়টা বল ক্রিয়ার হতো এই ক্ষেত্রে? এই F আর এই F না, এদিককার F এর উপরে ক্রিয়া হচ্ছে, এদিক থেকে F, এদিক থেকে F, কত? 0 না? নিট বল কত, তার মানে লব্ধি বল কত? 0। লব্ধি বল 0 হয়ে গেলে সামনে যাবে কখনো? বুঝছো এবার কেন F হবে না এটা? কারণ এটা F হয়ে গেলে লব্ধি বল 0 হয়ে যাচ্ছে, কখনোই সামনের দিকে যাবে না। এইবার আসো, অবশ্যই F হবে না, F এর একটা অংশ এখানে প্রযুক্ত হবে। ধরো F হলো 60 নিউটন বল, ওই 60 নিউটন বলে এখানে ভাগ হয়ে ধরো 10 নিউটন বল বা 50 নিউটন বল এখানে প্রযুক্ত হবে, F এর একটা অংশ প্রযুক্ত হবে। তাহলে আমি ধরে নিলাম সেটাকে কত? F1 বল এখানে প্রযুক্ত হবে। প্রতিক্রিয়া কত পাবে তাহলে? F1ই প্রতিক্রিয়া পাবে।
F1 এ প্রতিক্রিয়া পাবে। আচ্ছা, F1 এ প্রতিক্রিয়া কিন্তু পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আসো, এইখানে তো কোনো স্পর্শতল নাই, তাই না? এখানে ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু নাই। এখানে কি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া আছে? কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। আমাকে বলো তো, এই M1 ভরের উপরে, কোন ভরের উপরে? M1 ভরের উপরে। M1 ভরের উপরে কাজ করতেছে কয়টা বল? আমি কিন্তু এর আগে থেকেও এটাও বলতেছি যে এই ভরের উপরে, নট এই ভর বল দিচ্ছে এমন কিছু, সিস্টেমের উপরে কতটুকু বল আসতেছে আমি এটা বলতেছি। M1 ভরের উপরে কয়টা বল প্রযুক্ত হচ্ছে? ভালোভাবে চিন্তা করো। এখানে বুঝছো, আমি তোমাকে বলি, তুমি বলতে পারো ওজন বল ক্রিয়া হচ্ছে, তাই না? ওজন বলের কথা বাদ দাও, কারণ এটা হলো আমরা সিস্টেমটি ত্বরণ ও স্পর্শতলে অভিলম্বিক প্রতিক্রিয়া, এই সব ক্ষেত্রেই অভিকর্ষ ত্বরণ কাজ করবে, বুঝছো? mg তখন সমান হয়ে যাবে, ওটা নিয়ে আমাদের আলাদা করে আলোচনা করার কোনো দরকার নেই, বুঝছো? যেহেতু এটা সামনের দিকে, ওটা কিন্তু দেখো এর আগে কি করছি আমরা, সিস্টেমটা ছিল লম্বালম্বী সিস্টেম, তাই না? উপরের দিকে ছিল একটা কাঠের গুঁড়ি, তার উপরে আরেকটা কাঠের গুঁড়ি, তার উপরে আরেকটা কাঠের, তখন আসছে আমাদের mg, তখন ওটা নিয়ে কাজ করতে হবে। বাট এইখানে সিস্টেমটা কোন দিকে দেখো তো, পাশাপাশি না, একটা কাঠের গুঁড়ি তারপর একটা কাঠের গুঁড়ি, সব ক্ষেত্রে তো mg থাকবেই, বোঝাই যাচ্ছে। তো এটা নিয়ে আমাদের আলোচনা না করলেও হবে। mg বাদ দিয়ে কয়টা আছে? দুইটা। তাহলে কি কি আছে দেখি বলো তো? f আর একটা হলো f1। আচ্ছা, যেহেতু তুমি একটা বল প্রয়োগ করতেছো, অবশ্যই বল প্রয়োগ করার কারণে যেদিকে বল প্রয়োগ হয় ত্বরণ কোন দিকে হবে? সেই দিকেই হবে, তার মানে সামনের দিকে ত্বরণ হবে। এ ধরে নিলাম ত্বরণ হবে এ। আমাকে বলো তো, এই M1 ভরের উপরে যে বলগুলো ক্রিয়া হচ্ছিল, একটা হলো F আর একটা হলো F1, এই দুইটার ভিতরে কোনটা বড় হবে? কারণ এটা বড় হলেই কিন্তু সামনের দিকে যাবে, এটা বড় হয়ে গেলে কিন্তু আবার এইদিকে চলে আসবে, এটা কিন্তু সম্ভব না। হ্যাঁ, তাহলে কোনটা বড়? Fটা বড়। তাহলে আমি লিখতে পারি না F মাইনাস F1 সমান সমান M1A? অবশ্যই M1A, এই যে এই বস্তুর উপরে যেহেতু, লিখতে পারি কিনা? এরপর আসো M2 এর ক্ষেত্রে চিন্তা করি। M2 এর ক্ষেত্রে চিন্তা করি। M2 এর ক্ষেত্রে একটু চিন্তা করো, এখানে কয়টা বল ক্রিয়া করতেছে M2 এর উপরে? M2 এর উপরে কোন দুইটা বল কাজ করতেছে? আমি তো বলছি আগে ওজন বল বাদ, কোন বল কাজ করতেছে? F1। F1 বল কাজ করতেছে সামনের দিকে। এখানে কিন্তু আর কোনো বল নাই, আমি ধরে নিলাম এদিকে 0 নিউটন, কিছু নাই, তাই না? ধরে নিলাম 0 নিউটন, কিছু নাই তো 0 নিউটন, কিছু নাই তো, স্পর্শ বল না। হ্যাঁ, দেওয়াল থাকলে তাইলে হইতো, কিন্তু কিছু তো নাই, তলেই নাই, তা কার উপরে বল দিব? এই জন্য 0 নিউটন ধরে নিলাম। এখন আমাকে বলো F1 বড় না 0 বড়? F1 বড়, যেহেতু সামনের দিকে যাচ্ছে। তাহলে F1 মাইনাস 0 সমান সমান এবার কি লিখবো বলো? M2A। কথা ক্লিয়ার? M2A লেখা যাচ্ছে। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিবা, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিবা, 2 এর মানটা একে বসাবা, 2 কে একে বসিয়ে 2 কে একে বসিয়ে তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, F মাইনাস F1 এর মান কত ছিল? M2A না? তাহলে F মাইনাস M2A সমান সমান কত? M1A। তাহলে F সমান সমান কত লেখা যায় ভাই? M1 প্লাস M2 ইন্টু A। আমি যদি তোমাকে বলি এই সিস্টেমটার ত্বরণ A সমান সমান কত হবে? F ডিভাইডেড বাই কত? M1 প্লাস M2। শোনো, তুমি যখন দেখবা যে এই সিস্টেমগুলা একটা আরেকটার পাশাপাশি আছে, তো কিছু মনে রাখার দরকারই নাই, তুমি A সমান সমান লিখবা F ডিভাইডেড বাই সামেশন অফ M, যতগুলা ভর আছে জাস্ট যোগ করে দিবা, উপরে হবে F। ক্লিয়ার? এটা হলো আমাদের মেইন সূত্র। পরীক্ষাতে এটা দেখার সাথে সাথেই মনে পড়ে যাবে এই সূত্রটা। F ডিভাইডেড বাই যতগুলো ভর আছে জাস্ট কি করে দিব? যোগ করে দিব, আগের মতোই কিন্তু।
তো অঙ্ক বুঝছো কিনা বা থিওরি বুঝছো কিনা এটা বোঝা যাবে কখন? আমার কিন্তু একটা থিওরির পরেই অঙ্ক থাকে। অর্থাৎ কেউ যদি বলে যে না আমি বুঝছি, বেশিক্ষণ লাগবে না, 5 সেকেন্ড পরেই আমি বুঝতে পারবো যে আসলে, কারণ পরের স্লাইডেই থাকে অঙ্ক। তোলা হয়েছে? তাড়াতাড়ি করে তুলবা, হয়েছে না তোলা? আচ্ছা এবার বলো, বলা হচ্ছে সিস্টেমটির ত্বরণ ও স্পর্শতলে অভিলম্বিক প্রতিক্রিয়া বা স্পর্শ বল নির্ণয় করো। আগে আমরা এটা বুঝছো লং প্রসেসেই করে দেখাবো, বাট শর্ট প্রসেসে আমরা ত্বরণটা কিভাবে বের করতে পারবো। ত্বরণ এ সমান সমান 18 ডিভাইডেড বাই কত হবে দেখি বলো তো? সামেশন অফ এফ লিখছিলাম না, এফ ডিভাইডেড বাই সামেশন অফ এম, 2 প্লাস 3 প্লাস কত 4, তাহলে এফ ডিভাইডেড বাই 2 প্লাস 3 প্লাস 4, তাহলে 18, 4 3 7 কত 9, কত আসতেছে? কত সহজ না? এটা দেখো আমি তোকে বলি শোনো, সর্বপ্রথম কথা এই অঙ্কটা দেখার পরে 100 স্টুডেন্টের ভিতরে 95 স্টুডেন্ট বলবে যে স্কিপ, দেখার সাথে সাথে স্কিপ, কারণ ওটা দেখেই ঘাবড়ে যাবে, চিত্র দেখেই ঘাবড়ে যাবে, কারণ চিত্র দেখেনি কোনোদিন, সত্য কথা এটা, চিত্র দেখেই ঘাবড়ে যাবে। এই সচরাচর এই অঙ্কগুলো না, আমি তোমাকে বলি শোনো, সচরাচর এই অঙ্কগুলো করানো হয় না। এই অঙ্কগুলো তারাই পারে যারা মোটামুটি ধরো একটু ভালো লেভেলের প্রিপারেশন নিছে, এতে তারা মোটামুটি এই অঙ্কগুলো খুব ভালোভাবে পারবে। এখন খুব ভালোভাবে প্রিপারেশন নেয়নি, অত পড়াশোনা করেনি, করেনি, ওদের কাছে এগুলো সব কিছু আননোন। তুমি তোমাদের ফ্রেন্ডদের দিয়ে দেখবা যে পারে কিনা, বুঝছো? এই জন্যই বলতেছি অধিকাংশ স্টুডেন্ট এগুলো কি করে, স্কিপ করে, দেখার সাথে সাথে স্কিপ। আর এগুলোই তোমার কি করবে, ডিফারেন্স তৈরি করে দিবে, কে ভালো কে খারাপ, এই অঙ্কগুলোই ডিফারেন্স তৈরি করে দিবে। যে কিছু আছে না, ধরো অঙ্ক সহজ, বুঝছো? অঙ্কের ভিতরে আমি যদি জাস্ট সামেশন অফ i = 0 থেকে i = n দিয়ে কিছু একটা দিয়ে দিই, অঙ্ক খুবই সহজ, যে এটা দেখার সাথে সাথে দৌড়, যে হাই রে এটা কি চিহ্ন দিছে, এটা এইভাবে, তখনই দৌড়। এগুলো হলো অঙ্ককে ভয় দেখানো, অঙ্কের মাধ্যমে ভয় দেখানো, বাট ওগুলোই বেশি সহজ হয়, মনে রাখবা। আর যেগুলা একটু ছোট অঙ্ক, ও যে আছে একটা কথা আছে না, ছোট মরিচের ঝাল বেশি, দেখবা যে যেগুলো ছোট অঙ্ক এগুলোই পাওয়ারফুল বেশি, আর যেগুলো একটু ভয় দেখাবে তোমাকে এগুলো খুব সহজ। আচ্ছা দেখো এখানে না সিস্টেমটির ত্বরণ ও স্পর্শতলে অবিলম্বিক প্রতিক্রিয়া নির্ণয় করতে বলছে। যদি বলতো যে সিস্টেমটির ত্বরণ নির্ণয় করো, এমসিকিউ যদি আসতো, তাহলে তুমি কি করবা, জাস্ট এ সমান সমান এইভাবে নির্ণয় করবে। এখন যেহেতু প্রতিক্রিয়া বল নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেভাবে করতাম ওইভাবে করতে হবে। কিন্তু 18 নিউটন, তো এটা আমরা এফ সমান সমান কত ধরে নিলাম, 18 নিউটন। এখানে কি আসবে, F1, এটাও কি হয়ে যাবে F1, বলো F2, এটা কি হয়ে যাবে F2। আমি যেভাবে শিখাই দিচ্ছি এখন লিখতে পারবো না নিজের মতো করে, বলো এই এর উপরে 2 কেজি, এর উপরে 2 কেজি লিখলাম, নাও 2 কেজি এর উপরে কয়টা কাজ করতেছে? 18 আর F1। দেখে শুনে ভুল করা যাবে না, ভুল বলাও যাবে না, দরকার হলে চশমা লাগাবো, কোনো সমস্যা নাই। তাহলে একটা হলো 18 আর একটা হলো F1। দেখো তো এখানে কোনটা বড়? অবশ্যই এই সিস্টেমটা ডান দিকে এ ত্বরণে গতিশীল, তাই কিনা বোঝা যাচ্ছে, কারণ বল দিচ্ছ এই দিক থেকে, 18টা বড়। তাহলে 18 মাইনাস F1 সমান সমান কি লিখবো বলো, 2a লেখা যাবে কিনা এটা? 18 মাইনাস F1 সমান সমান 2a, থাকুক, এটাই থাকুক। তারপরে 3 কেজি এর জন্য, 3 কেজি এর জন্য কি লিখতে পারবো বলো? F1। দেখো একটা বিষয় আছে, সেটা হচ্ছে, আচ্ছা আমি পুরোটাই যত ওইটা করে দিচ্ছি, শর্টকাট না করে আমি পুরোটাই করে দিচ্ছি, সমস্যা নাই। 3 কেজি এর উপরে কি কি আছে বলো? একটা হলো F1 এদিক থেকে, একটা হলো F2 এদিক থেকে, কোনটা বড়? F1 মাইনাস F2 সমান সমান কি লেখা যাবে এটাকে? 3a। 3a। আচ্ছা 3 কেজি গেল, এবার আসো এটা 1 নম্বর ইকুয়েশন দাও, এটা 2 নম্বর ইকুয়েশন দাও। 4 কেজি এর উপরে বলো কি লেখা যাবে?
এখানে জাস্ট F2 এদিকে, ওই দিক থেকে কিছু নাই, তার মানে F2 সমান সমান কি লেখা যাবে 4a। 3 নাম্বার ইকুয়েশন দাও। এখন এই তিনটা যোগ করে দাও, 1 প্লাস 2 প্লাস 3 যোগ করে দাও। যোগ করলে দেখো তো কত আসে ডান দিকে, 4 3 7, 2 9, 9a সমান সমান কত আসবে, F1 F1 কাটবে, F2 কাটবে, থাকবে কত, শুধুমাত্র 18 থাকবে না। এর মান কত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যে চুরি বুদ্ধি ব্যবহার করছিলাম, সমস্যা আছে কোনো? সমস্যা নাই। বাট আমাদের এটা বের করতে না বলে আমাদের বলছে সংস্পর্শ, প্রত্যেকটা সংস্পর্শ তলে। আচ্ছা এটা কি একটা সংস্পর্শ তল না? আমাদের বের করতে বলছে কিসের মান, F1 এর মান এবং F2 এর মান। এই যে এই তলে বল কত F1, এই তলে বল কত F2, বের করতে হবে F1 এবং F2। কোনো বিষয় না, এর মানটা জাস্ট বসায় দাও, 18 মাইনাস একে বসায় দাও, 18 মাইনাস F1 সমান সমান কত, 2 ইন্টু এর মান কত বের করছো 2, একে বসিয়ে তাহলে F1 সমান সমান কত আসে 18 মাইনাস 4, 18 মাইনাস 4 মানে কত 14 নিউটন। তারপরে আসো F2, তো দেখো ডিরেক্টলি বসানো যাচ্ছে, F2 সমান সমান কত 4 ইন্টু 2, তার মানে কত 4 2 8, 8 নিউটন। এইখানে অনেকেই লাগাবে প্যাচ, দেখো কোন প্যাচটা লাগাবে বলে দিই। এই সংস্পর্শ তলে বল কত 14 নিউটন, এই সংস্পর্শ তলে বল কত 8 নিউটন। আমি তোমাদের বলছিলাম যে 18 নিউটনের একটা ভাগ এখানে আর একটা ভাগ এখানে ব্যবহার হয়। অনেকে বলবে যে ভাই 14 আর 8 যোগ করে তো 18 হয় না, তাই না? এটাই যেহেতু ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তাহলে 14 আর 8 যোগ করে তো 18 হওয়ার কথা ছিল, মানে এই দুটা F1 এবং F2 যোগ করে তো 18 হওয়ার কথা ছিল। হ্যাঁ একটা অংশ দেখো আমি বলি, এটা অনেকে এটা মনে করবে যে দুইটার যোগফল তো 18 হওয়ার কথা ছিল। দেখো যোগফল 18 হয় কিনা আমি একটু মিলাই দেই। যোগফল 18 হবে না, এই তোমার হচ্ছে সংস্পর্শ বল বা অবিলম্বিক প্রতিক্রিয়া কখনো দুইটা যোগ করলে তুমি 18 পাবা না, নিট বল যোগ করতে হবে, নিট বল। 2 কেজি এর উপরে নিট বল চিন্তা করো, 2 কেজি এর উপরে নিট বল কত 2a না, এতটুকু তো 2a, গুণ করো 2 ইন্টু 2 তার মানে কত 4। 3 কেজি এর উপর নিট বল কত 3a না, এটাই তো নিট বল, 3 ইন্টু 2 মানে কত 6, 4 আর 6 কত 10। 4 কেজি এর উপরে নিট বল কত, 4 ইন্টু 2 মানে কত 8, 10 আর 8 কত 18, নিট বল যোগ করে দেখো 18 সমান। কথা বলছো? হয়েছে? তাড়াতাড়ি হাত ফাস্ট হওয়া লাগবে। ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যাই কি লেখা সুন্দর করে লিখবা? ওখানে তো লেখা বুঝতেই পারবে না, তুমি বুঝবা আর টিচার বুঝবে, বাকি কেউ বুঝতে পারবে না, বুঝছো? ঠিক আছে, এরপরে চলো 10 সেকেন্ড সময় দেওয়া হলো। হয়েছে? ঠিক আছে, চলো। স্পর্শ তলদ্বয় ঘর্ষণবিহীন হলে সিস্টেমের ত্বরণ নির্ণয় করো। দেখি এটা কে পারে। এ সমান সমান হোয়াট? সিস্টেম মানে কি বোঝানো আমি তোমাকে বলি, শোনো। সিস্টেম হলো, ধরো
একটা কাঠামো, যে কাঠামোর ভিতরে সব কিছু অবস্থান করে। এখানে কয়টা ভর আছে? দুইটা ভর না? সিস্টেম মানে হলো এমন একটা ব্যবস্থা যেখানে সব কিছু ইনক্লুডেড থাকে, সব কিছু অন্তর্গত থাকে। তাহলে এই যে 3 কেজি, 2 কেজি এবং এই যে ভূমি, এই তিনটা মিলে আমরা এটাকে কি বলতে পারবো? একটা সিস্টেম। বুঝছো? সিস্টেমের ভিতরে সব কিছু অন্তর্গত থাকে, এই পুরাটা একটা সিস্টেম। তাহলে সংস্পর্শ বা স্পর্শ তলদ্বয় ঘর্ষণবিহীন হলে সিস্টেমের ত্বরণ কত? বলো দেখি, কে বলতে পারে? এ কত হবে? বলো দেখি। সবারই একটা অপিনিয়ন নেই, এমনি যেটা মনে হয় বলো। তোমাদের সবার 1.2 1.2 বলো দেখি, তোমার কত মনে হচ্ছে? 8 পয়েন্ট সামথিং। বলো বলো দেখি। বলো এই সিফাত বলো কত? 1.2 1। আচ্ছা 1 কয়জন? একজন। 1.2 1.2 সবাই, কারো তাই তো হয়নি। দেখো এর আগে যে অঙ্কগুলো করাইছি একটু ভালোভাবে খেয়াল করা লাগবে। আমি এইখানে যে সূত্রটা বলে দিছিলাম, এ সমান সমান এফ ডিভাইড বাই সামেশন অফ এম, এখানে এমগুলো সবগুলো পরস্পর সংস্পর্শ তলে ছিল, একটা আরেকটার সাথে লেগেছিল। এমন ছিল না যে আমি এটার সাথে উপরে আরেকটা দিছি, ছিল এভাবে। এইখানে এখানে কি করা আছে? বলা আছে দেখো, স্পর্শতল ঘর্ষণবিহীন হলে, মানে ঘর্ষণবিহীন মানে কি? একবারে কোনো ফ্রিকশন নাই। বলটা প্রযুক্ত হবে কার উপরে? শুধুমাত্র 3 কেজি এর উপরে। এই বল প্রযুক্ত করতে করতে সামনের দিকে চলে যাবে, ও জাস্ট কি হয়ে যাবে, যখন এটা পার হয়ে যাবে তখন ও নিচে পড়ে যাবে। বুঝছো? তাহলে এই বলটা পুরাপুরি কার উপরে প্রযুক্ত হচ্ছে? 3 কেজি এর উপরে। এফ ডিভাইডেড বাই কত? সামেশন অফ এম। এফ কত? 6। এম কাউন্ট হবে কত? 3 শুধুমাত্র। আবার ওইটাই তো বলছি, দেখো এর আগে যেটা আমরা করছিলাম সেখানে সবগুলাতেই এফ এর একটা অংশ ছিল, এই জন্যই আমরা ওই এমগুলো ব্যবহার করছি। ভালোভাবেই দেখো, এই এমগুলাতে সবগুলো কি, এই যে এফ এর একটা অংশ ছিল না, F1 F2 এগুলো অংশ ছিল। কেন অংশ ছিল? কারণ একটা আরেকটার সাথে লেগেছিল। এইখানে দেখো বলা হচ্ছে এই বলটা দেখো ডিরেক্ট বল দিছে হচ্ছে 3 কেজি এর উপরে। এই বলের কোনো অংশ এই 2 কেজি পাবে না, কারণ এর সাথে লেগে নাই, উপরে আছে এবং বলা হয়েছে ঘর্ষণবিহীন। তাহলে এটা যখন সামনে দিকে চলে যাবে ও জাস্ট নিচে পড়ে যাবে। এখানে জাস্ট এই 2 কেজির উপরে কোন বল কাজ করবে? শুধুমাত্র এর ওজন বল কাজ করবে এবং এই তলের প্রতিক্রিয়া বল কাজ করবে। কথা বলছো? এই হলো বিষয়, আর তো কোনো ইয়ে নেই। বল কত? শুধুমাত্র 3 কেজি। 3 কেজি হলো ভর মোট। যখন এই যে লম্বালম্বি আড়াআড়ি থাকবে তখন দেখবা যে আড়াআড়ি কয়টা কানেক্টেড আছে, যতগুলা কানেক্টেড থাকবে আড়াআড়ি সবগুলোর যোগ হবে, উপরে থাকলে ওটা কাউন্ট হবে না। বুঝছো? সেম অঙ্ক লেখো, 1 মিনিট সময় লাগবে, একই অঙ্ক 1 মিনিট সময় লাগবে। স্পর্শতল ঘর্ষণবিহীন হলে কতক্ষণ পর উপরে বস্তুটি নিচে পড়ে যাবে? ওই যে উপরে একটা বস্তু রেখে দিয়েছিলাম 2 কেজি, এখন আমি বলছি যে ওইটা কখন নিচে পড়ে যাবে। কথা বুঝছো? একই অঙ্ক। দেখি চিন্তা করে দেখি কে বের করতে পারে এটা। এই বলা আছে যে এখান থেকে এতটুকু হলো কত মিটার? 4 মিটার। বুঝছো? এটা বলা আছে। এর মান, হ্যাঁ এর মান তো 2 হবে। আচ্ছা প্রথমে এ সমান সমান এফ ভাগ
এম, মানে সিস্টেমের ত্বরণ। এফ কত 6, এম কত 3, তার মানে কত 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ না, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা দেখি বলো তো, বলতেছে স্পর্শতল ঘর্ষণবিহীন হলে, আমি বলছিলাম কিন্তু যে ঘর্ষণবিহীন মানে এটা সামনের দিকে চলে যাবে আর ও চলে যাওয়ার পরে ও নিচে পড়ে যাবে। কতক্ষণ পর পড়ে যাবে দেখো তো, যেহেতু এর একটা ত্বরণ আছে, কত ত্বরণে যাচ্ছে 3 কেজি ভর, এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাচ্ছে না। ও যেই সময় 4 মিটার অতিক্রম করবে ও তার সেই সময় পরেই ও কি পড়ে যাবে না? বলছে কতক্ষণ পর, তাহলে এই 3 কেজি যেই সময় পরে এটা অতিক্রম করবে অর্থাৎ 4 মিটার অতিক্রম করে ফেলবে তখনই তো এটা পড়ে যাবে। কথা কি বুঝছো কিনা? এই যে দেখো এটাকে ঠেলাচ্ছ, ঠেলাইতে 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 এখানে নিয়ে আসছো। কত মিটার নিয়ে আসছো? 4 মিটার। 4 মিটার যে সময় নিয়ে আসবা তখন চলে আসছে এটা এইখানে, এই যে পুরো বস্তুটা চলে আসছে এইখানে, তখন এটা কিন্তু আর এখানে নাই, পড়ে যাবে না তখন এটা নিচের দিকে। কথা বুঝছো? নিচের দিকে পড়ে যাবে। তাহলে আমরা দেখবো যে 4 মিটার কতক্ষণে যায়। কি ব্যবহার করবা বলো, কোন সূত্র ব্যবহার করবা? এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আমরা জানি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ এর মান কত? আদিবেগ কত? 0। এস কত? 4 মিটার। ইউ হলো 0, টি এর মান তো জানা নাই হাফ, এ এর মান কত? 2 টি স্কোয়ার। 2 2 গেল, টি এর মান কত? 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর এটা পড়ে যাবে। 2 সেকেন্ডে 4 মিটার কভার করে ফেলবে, দেন 2 কেজি ভরটা টুপ করে পড়ে যাবে নিচের দিকে। অঙ্কটা কি ইন্টারেস্টিং অঙ্ক না? এই ইন্টারেস্টিং অঙ্কগুলো, সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অঙ্ক পাবা তুমি একমাত্র নিউটনীয় বলবিদ্যায়। এই জন্যই বলা হয় পদার্থবিজ্ঞানের প্রাণ, ফিজিক্সের প্রাণ। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং অঙ্ক পাবা হলো নিউটনীয় বলবিদ্যায়। আর এই অঙ্কগুলাই দেখবে যে সব জায়গাতে ছড়ায় ছিটায় আছে, সব অধ্যায়গুলোতে হালকা পাতলা করে ছড়ায় ছিটায় আছে, এর কনসেপ্ট থিওরি সব জায়গাতে। ঠিক আছে, একটা অঙ্ক বাদ ছিল রে। আচ্ছা ঠিক আছে।